হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই, হঠাৎ করে ভারত এখানে এমনভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে ছুটে এসেছেন, এবং তিনি শুধু একা আসেন নাই, কিন্তু পরাগ জৈন সাথে করে এনেছেন আরো 3 জন গোয়েন্দা কর্মকর্তাকে, এবং তারা প্রত্যেকেই রয়ের উচ্চ পর্যায়ের, প্রত্যেকেই একেবারে পরিচালক পর্যায়ের। পরাগ জৈন তো প্রধান আছেনই, আর সাথে আরো 3 জন এনেছেন। তারা আবার একটা বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা তাদেরকে দেখভাল করছেন, একটি বিশেষ জায়গায় তাদেরকে রাখা হয়েছে, তাকে বিশেষভাবে খাতির যত্ন করা হচ্ছে। কার সাথে কোথায় কখন কিভাবে বৈঠক করছেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সফরসূচি কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না। প্রায় 2টা বৈঠক তারা ইতিমধ্যে করেছে, আরো কারো কারো সাথে করবেন। তো এই অবস্থায় যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা চরম উত্তেজনা কাজ করছে যে একই সাথে দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার আকাশপথে উড়ে আসলেন পরাগ জৈন রয়ের প্রধান, ঘটনাটা কি হতে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কা, কি হয়, কি হতে যাচ্ছে, এই ধরনের একটা ভাব। এর ভিতরে অবশ্য প্রধানমন্ত্রী যে বার্তা দেবার দরকার, কিছু ছবির মাধ্যমে, কিছু গেস্টার পোস্টার, আই কন্টাক্ট, কিছু অব্যক্ত কথার মাধ্যমে, কিছু স্থির চিত্রের মাধ্যমে যে বার্তাটি তিনি দেবার দরকার, সেই বার্তাটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এবং ইতিমধ্যে এই বার্তাটি যথাযথ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদুর রহমান তিনি অবশ্য বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নাই, উত্তেজিত হবার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। পরাগ জৈন বা রয়ের প্রধান তিনি যে বাংলাদেশে এসেছেন, এটি সরকারের নখদর্পণে আছে এবং সরকার সবকিছুই দেখভাল করছে। তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে এসেছেন। এখানে আসার আগে তিনি অবশ্য চীন সফর করে এসেছেন, অর্থাৎ চীন থেকে ডাইরেক্ট এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের পায়ের তলায় হয়তো মাটি কিছুটা নরম হয়ে গেছে যে কোনো কারণে, যার কারণে কূটনীতিকদের পাশাপাশি এখন গোয়েন্দা সংস্থার প্রধানরাও উড়াঝুরা করছে, দৌড়াদৌড়ি করছে, এবং এটা করতে বাধ্য হচ্ছে। এখন এর ভিতরেই কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়ে দিয়েছেন। বার্তাটা কি, আমরা 3টা ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবি 3টা যদি আপনারা দেখেন, ওই যে আগেই একটু বলেছি, ইঙ্গিত দিয়েছি, কিছু স্থির চিত্র, কিছু ছবি, এগুলো অনেক বড় রকমের বার্তা দিতে পারে এবং তারা কথা বলতে পারে, তারা মানুষকে হাসাতে পারে, নাচাতে পারে, কাঁদাতে পারে। আমরা প্রথমে একটা ছবি দেখি আসুন, বাংলাদেশে যে কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে এখনো পর্যন্ত সঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছেন, এটার একটা উদাহরণ আমরা দেখি। এই ছবিটা দেখুন, শেখ হাসিনার বিদায়ের আগে যখন প্রণয় ভার্মা প্রথম রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে জয়েন করলেন, তার পরের ছবি এটা দেখুন। শেখ হাসিনা এবং প্রণয় ভার্মা দুজন কিন্তু পাশাপাশি বসেছে। এখানে একজন প্রধানমন্ত্রী আর একজন রাষ্ট্রদূত, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। যখন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়, তখন সাধারণত বেশি ভালো সম্পর্ক যাদের সাথে, তাদেরকে এরকম পাশাপাশি বসিয়ে এরকম করা হয়ে থাকে, এতে দোষের কিছু না। এরই আগে দেখুন, ভারতের একজন মন্ত্রী আর বাংলাদেশের আরেকজন মন্ত্রী, তাদের এই ছবিটা দেখুন। এখানে বাংলাদেশের যে মন্ত্রী, মনে হচ্ছে তিনি চাকর, তিনি তার মনিবের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আওয়ামী লীগ আমলে টোটাল ব্যবস্থাটাই এরকম হয়ে গিয়েছিল, সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছিল। প্রণয় ভার্মাও যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ না করে এই জায়গায় যে ছবিটা দেখালাম, অন্য কোনো মন্ত্রীর সাথে বৈঠক করতেন, তাহলে এখানেও এই একই অবস্থা হতো, একই চিত্র দেখা দিত। তার মানে কি, ওই সময় ছিল
যে আমরা শাসক, তোরা প্রজা। আর বেশি দূর যাব না, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকটি দেখুন। বৈঠকের যে ছবিটা দেখুন, বসার সাইজটা, কে কোথায় বসেছে, স্পেস, এটা একটু লক্ষ্য করুন আপনারা। এটা লক্ষ্য করলে অনেক কিছু দেখবেন। প্রধানমন্ত্রী কিন্তু বেশ দূরে, আর প্রধানমন্ত্রী থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে এসে এক পাশে দীনেশ ত্রিবেদী আর এক পাশে বাংলাদেশের আরেকজন মন্ত্রী। এই ছবিটা কিন্তু কূটনৈতিক মহলে বিরাট একটা বার্তা দিয়েছে, এবং মূলত এইখানেই দীনেশ ত্রিবেদী যা বোঝার বুঝে গেছে। আর তিনি কতটুকু গুরুত্ব পেয়েছেন কি পান নাই, বাংলাদেশ তার কাছে কি প্রত্যাশা করে, ভারতের কাছে কি প্রত্যাশা করে, ভারতের এখন বাংলাদেশের সাথে কি আচরণ করা উচিত, এইখানেই কিন্তু দীনেশ ত্রিবেদী এই বার্তা পেয়ে গেছে, পরিষ্কার বার্তা পেয়ে গেছে। যদিও দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু বের হয়ে অনেক কথা বলেছেন, অনেক কথার ফুলঝুরি ছড়িয়েছেন। এরকমই হয় সাধারণত, যখন ঝুলিতে ফল কম থাকে তখন অনেক কথা বলে সেই ঝুলির ভিতরে যে কিছু আসতে পারে, আসার সম্ভাবনা কি, এইগুলো তখন ফুটিয়ে তুলে ওখানে ভরতে হয়, ঝুড়ি ভরতে হয়। দীনেশ ত্রিবেদীও তাই করেছেন। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে প্রধানমন্ত্রী এই জন্য হয়তো একটু দূরে বসিয়েছে। তার কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন। দেখুন এই ছবিটা দেখুন, এখানে কিন্তু ঠিক কাছে বসিয়েই, পাশাপাশি বসে তিনি বৈঠক করেছেন। এইগুলোতেই পারস্পরিক গুরুত্ব এবং মর্যাদা, কে কাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, এই ছবিগুলোতে সাধারণত ভেসে ওঠে। যাই হোক, এই বৈঠকে দীনেশ ত্রিবেদী অনেক আশা নিয়ে এসেছিলেন। তিনি মূলত তারেক রহমানকে দাওয়াত করতে এসেছিলেন না, দাওয়াত তো অনেকবার করেছেন, তাকে অনেকটা মানে রাজি করিয়ে বুঝিয়ে শুনিয়ে ব্রিক্স সম্মেলনে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং ভারতের সর্বশেষ চালটাই ছিল এটা যে যেভাবেই হোক তাকে আনতে হবে। তাহলে একদিক দিয়ে ঢুকলেন দীনেশ ত্রিবেদী, আর আকাশপথে আসলেন পরাগ জৈন। দুইজন দুদিক থেকে এসে কিন্তু প্রধানমন্ত্রীকে অনেকটা বলা চলে কূটনৈতিক চাপের মাধ্যমে তাকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য বা রাজি করানোর জন্য একটা প্রচেষ্টা তাদের ভিতরে ছিল। কিন্তু এটাই সত্য, বাংলাদেশ তাদের এই কোনো কাজে, কোনো তেলে বিগলিত না হয়ে পরিষ্কার করে দুইটা শর্ত তাদের সামনে দিয়ে দিলেন যে হ্যাঁ, অনেক সময় আছে, ভারতে অবশ্যই যাব, এবারের ব্রিক্স সম্মেলনে না গেলেও পরের ব্রিক্স সম্মেলনে যাব, আরো সম্মেলন আছে, সেখানে বৈঠক হবে, কথা হবে। তবে ভারতকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের মূল্য দিতে হবে। প্রথমত শেখ হাসিনার ব্যাপারে তাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা কবে ফেরত দেবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকজন বিপ্লবী ওসমান হাদির হত্যাকারী দুজন, তারা সেখানে গ্রেপ্তার হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে বাংলাদেশে কবে ফেরত দেবে, কিভাবে ফেরত দেবে, এই বিষয়টি আগে আলাপ হতে হবে। এই দুটি বিষয়ের সুরাহা হওয়ার পরে, পুরাপুরি মীমাংসা হবার পরে, তারপরে আমরা আরো কথা বলবো, আরো ডায়লগ হবে, আরো বৈঠক হবে, আরো এরকম বসবো, বিভিন্ন সম্মেলনে যাব, ডেকে আনবো, ইত্যাদি ইত্যাদি সবকিছু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে এই বিষয়টির সমাধান হতে হবে। এখন এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বল কিন্তু চলে গেল ভারতের কোর্টে। ভারত কি করবে? ভারত অবশ্য আজকেই, আমি যখন এই ভিডিও করছি, জানিয়ে দিয়েছে তারা ওই চিরাচরিত কথা অনুযায়ী শেখ হাসিনার ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যে বিষয়গুলো আছে খুব গভীরভাবে খতিয়ে দেখছি। এখন এই খতিয়েই তোমরা দেখতে থাকো, তোমাদের খতিয়ে দেখা ওটা তো বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে। খতিয়ে দেখা মানেই সুযোগ পেলে তখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে তোমাদের খতিয়ে দেখা। এটা দেশের মানুষ বুঝতে পেরেছে। আর ওসমান হাদির খুনিদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেছে যে এটি আইনগত বিষয়, আইনগত দিক বিচার বিবেচনা চলছে, তদন্ত সাপেক্ষে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে দুইটা বিষয় আবারও অস্পষ্টতা রেখেছেন, পরিষ্কার করে কিছুই বলেন নাই। ওই কূটনৈতিক মারপ্যাচের ভাষায় তারা যেটা করতে চায় সেটি আবারও বলে দিয়েছেন। আমরাও বাংলাদেশের জনগণ যারা আছি তারাও দেখতে থাকি, সরকারও এই ব্যাপারে যথাযথভাবে ওয়াকিবহাল আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন, যতই পরাগ জৈন আসুক আর যেই আসুক। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।